আমরা আবার নতুন করে খোঁজা শুরু করছি, তাই বলছি সৌনক দাদার ব্যাপারে তোমরা যা জানো, মানে যা জানো সেটা একটু আমাদের খুলে বলবে। ছোট থেকে ছোট ঘটনা যা কিছু একটু বলো না আমাদের, তাহলে আমাদের একটু সুবিধা হয়। মানে শ্যামলী বলতে চাইছেন যে তোদের যা মনে আছে মানে তোমাদের ওর সম্পর্কে যতটুকু মনে আছে, সেটা ওর আত্মীয় স্বজন হতে পারে, ওর কোনো বন্ধু বান্ধব হতে পারে, কোন জায়গায় থাকতো, যেটা 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 মনে আছে, যা মনে আছে, এভরিথিং প্লিজ বলো। ওই তো ও যেখানে বড় হয়েছে, মানে ওই মালদার দীনবন্ধু অনাথ আশ্রম, ওই নামটুকুই বলেছিল। পরে তো সেটাও জানতে পারলাম ভুয়ো ঠিকানা। আসলে কি বলতো, আমরা না মানে উই লিভড ইন দ্য মোমেন্ট। আমি কখনো ওর পাস্টের ব্যাপারে জিজ্ঞেসও করিনি, আর ও বলতেও চাইনি। আমরা সবসময় কবিতা, গান, স্পোর্টস এসব নিয়েই থাকতাম। রোহিণী দিদি, প্রতিম দাদা, তোমরা তো সৌনক দাদাকে অনেক বড় বয়সে চিনেছো, মানে বড় বয়সে আলাপ হয়েছে। তোমাদের তো ছোটবেলাকার বন্ধু নয়। বড় বয়সে আলাপ হওয়ার পর তার ছোটবেলা সম্পর্কে কোনোদিন কিচ্ছু জিজ্ঞেস করোনি? মানে কিচ্ছু না? আসলে ব্যাপারটা কি, ওর সাথে আলাপ বেসিক্যালি ভার্চুয়ালি হয়েছিল। তারপরে ওর সাথে একটু কথা হলো, ও বললো যে কলকাতা আসছি, থাকতে দেবে, কিন্তু মানে আমার বাড়িতে থাকতে চাইলো। আমি বললাম ঠিক আছে, নো প্রবলেম, চলে আয়। তারপর ও চলে আসলো। তারপর যেরকম টাইম গেছে একসাথে ছিলাম, তো এরকমই হয়েছে। খুব একটা ওই বড় হতে হতে যেটা হয় ওই সময়টা, মানে পলিটিক্স, গেম বা ক্যারিয়ার নিয়ে এইসব নিয়ে আলোচনা হয়েছে। আর পাস্ট নিয়ে কিন্তু খুব একটা আমাদের কথাবার্তা কিছু হয়নি। আমি মানে যতটুকু রোহিণী বললো ততটুকুই। আচ্ছা প্রতীক দাদা, তুমি তো রোহিণী দিদিকে ভালোবাসতে, তো তুমি একবারও খবর নিলে না যে ছেলেটা কে, কোথায় থাকে, কি করে, রোহিণী দিদি কার সঙ্গে সম্পর্ক করছে, সেটা একবারও না জানতে চেয়ে এইভাবে ছেড়ে দিলে? না, এর মধ্যে ছাড়া ধরার কি ব্যাপার আছে? মানে রোহিণীর ভালোবাসার প্রতি আমার যথেষ্ট বিশ্বাস ছিল, আর আমার ভালোবাসাটা ওয়ান সাইডেড ছিল। এই কোম্পানির কোনো ব্যাপারে তুমি থাকবে না। আপাতত কোম্পানিতে তোমাকে লাগছে না। এই অরুণাবু, কি করলে তুমি? সবার সামনে ওইভাবে চলে এলে। তাহলে কি করতাম? ওখানে বসে থাকতাম? শুনলে না কি বলো দাদু? শুনলে না? আই নো, আমি সবটাই শুনেছি। আমি তো নিজেই বিশ্বাস করতে পারছি না। কি হবে বলো তো অরুণাবু? এই গ্রেট বেঙ্গল ক্যাটারারে কি তুমি আর কোনোদিনও ঢুকতে পারবে না? মানে ওই শ্যামলী আর দাদা ভাইয়ের জন্য এই কোম্পানিতে ঢোকার রাস্তা তোমার সমস্ত বন্ধ হয়ে গেল। কিন্তু অরুণাবু, তোমার এতদিনের স্বপ্ন, আমাদের উদ্দেশ্য সবকিছু কি জলে চলে যাবে এইভাবে? আমি ভেবেছিলাম তোমার এই যে ব্যাপারটা যেটা ধরা পড়লো সেটা ধামাচাপা পড়ে যাবে আর কয়েকদিনের মধ্যে তুমি কোম্পানি জয়েন করতে পারবে, কিন্তু না, আমি ভুল ভেবেছি। এখন কি মনে হচ্ছে বলো তো অরুণাবু, যে যতদিন ওই দুই দাদু বেঁচে আছে আর যতদিন বড় মামা বেঁচে আছে, তুমি আর সহজেই কোম্পানিতে ঢুকতে পারবে না। আর আমি একা কি করবো? তুমি না থাকলে আমি একা কি করবো? এবার কি হবে বলো তো? কি আবার হবে? একটা কথা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও তৃষা, এই গ্রেট বেঙ্গল যদি আমার দখলে না আসে, তাহলে আর কারুর দখলে আমি আসতে দেব না। ওই শ্যামলীর তো নয়, এমনকি অনিরও না। আজকে ওদের পার্মানেন্ট ব্যবস্থা করবো আমি। পার্মানেন্ট ব্যবস্থা মানে? তুমি কি করবে ভাবছো অরুণাবু? শেষ করে দেবো, দুটোকেই শেষ করে দেবো আজকে আমি। হে অরুণাবু, তুমি তুমি ঠিক ভাবছো তো? তুমি ঠান্ডা মাথায় সব ঠিক? আমি যা ভাবছি একদম ঠিক ভাবছি তৃষা, একদম ঠিক ভাবছি। আর পারছি না আমি, দেয়ালে পিঠ থেকে গেছে আমার। একটা কথা বলো তো, আর কতবার অপমানিত হবো আমি? কতবার হারবো? আমি বুঝতে পারছি অরুণাবু, কিন্তু তুমি ভেবে দেখো, এত বড় একটা এরকম একটা বড় প্ল্যান আমরা
অরুণাভ প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। কিঞ্জলের ব্যাপারটা যেটা হয়েছিল, ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট। আমাদের হাতে কিচ্ছু ছিল না। এরকম একটা বড় কাজ আমরা পারবো অরুণাভ? পারতে হবে তো, পারতেই হবে আমাকে, যেমন করেও পারতেই হবে। কাজটা করে ফেলতেই হবে এবং সেটা আজকেই। আচ্ছা, অনি ওর নিজের গাড়ি নিয়ে গেছে তাই না? হ্যাঁ, কেন অরুণাভ? কিছু বলবেন স্যার? বলছি আপনার খিদে পায়নি? মানে এত বেলা হয়ে গেল, কিছু তো খাননি। ইস, আপনার খিদে পেয়েছে তাই না স্যার? হে বাবা, আমার মাথা থেকেই বেরিয়ে গিয়েছিল। আমি তো কিছু সঙ্গে করে নিয়ে আসবো, তাও আমি করিনি। এত দূরে যাচ্ছি, কিছু খাবার তো সঙ্গে করে নিয়ে আসা উচিত ছিল আমার। এখন আপনাকে আমি কি খেতে? একজন বন্ধু আর একজন বন্ধুকে তো এইটুকু বলতেই পারি। ঠিক আছে, আমি দেখছি আগে কোনো সামনে হোটেল পাওয়া যায় কিনা, সেখানে গাড়ি দাঁড় করাবো। আগে আপনি খাবেন। আরে এই, এ তো গাড়ি চালিয়ে যাচ্ছে। ওই যে গাড়ি না থামায় আমরা কাজটা করবো কি করে? চিন্তা করিস না, 2-3 কিলোমিটার পর একটা ফাঁকা রাস্তা আছে। ওরা গাড়ি না থামালেও আমরা ঠিক থামিয়ে দেবো। আর ওটাই গোল্ডেন চান্স, আমাদেরকে ওখানেই কাজটা করে নিতে হবে। এই তো গাড়িটা থামিয়েছে। তুই গাড়িটাকে ওদের পেছনে দাঁড় করা। বাবা, এরকম একটা জায়গায় রাস্তার ধারে এত বড় একটা হোটেল থাকে নাকি? আসুন। তাড়াতাড়ি খান, আমাদের খেতে বেরোতে হবে এক্ষুনি, প্লিজ। রোহিণী দিদি ফোন করছে। হ্যাঁ রোহিণী দিদি বলো। শ্যামলী, তোমরা পৌঁছে গেছো? না, এখনো তো পৌঁছোইনি। ও, কতক্ষণ লাগবে তোমাদের পৌঁছাতে? স্যার আর কতক্ষণ লাগবে জিজ্ঞেস করছি। আর 5 কিলোমিটার। রোহিণী দিদি স্যার বললেন আর 5 কিলোমিটার। ঠিক আছে, তার মানে তো তোমরা প্রায় পৌঁছেই গেছো। শ্যামলী, আমাকে কিন্তু ফোনে খবর দিতে থাকবে, আমি কিন্তু ফোন করবো আর আমার ফোনটা ধরবে। হ্যাঁ রোহিণী দিদি, তুমি একদম চিন্তা করো না, একদম ভেবো না, আমি তোমাকে সব বলবো। কেমন? এখন রাখছি। হ্যাঁ বল। হ্যাঁ দাদা, এরা তো একটা হোটেলে নেমেছে। এখান
এখানে তো অনেক লোকজন আছে, এখানে একটা অ্যাকশন করাটা ঠিক হবে না মনে হয়। না না, মাথা খারাপ নাকি? সিসিটিভি আছে। আচ্ছা, তোরা যেখানে আছিস সেখান থেকে ফাঁকা রাস্তা কত দূর? এই ধরুন মোটামুটি 2-3 কিলোমিটারের মধ্যে। ভেরি গুড। একটা কাজ কর, তোরা বরং ওই গাড়ির ব্রেক ক্যাপটা খুলে দে, তাহলে আশা করছি 2-3 কিলোমিটার যেতে না যেতেই গাড়ি অটোমেটিক বন্ধ হয়ে যাবে। তারপর ফাঁকা রাস্তা বুঝে কাজটা করে দিস। তবে আরেকবার মনে করিয়ে দিচ্ছি, কোনো প্রমাণ যেন না থাকে। ঠিক আছে দাদা। আমি যে আপনাকে যন্ত্রণা ছাড়া আর কিচ্ছু দিতে পারবো না। আমার ভালোবাসা যে অন্য এক জায়গায় বন্দুক দিয়ে রেখেছি। এই তো জ্ঞান ফিরে আসছে। আপাতত আর ভয়ের কিছু নেই, আমি আসছি। থ্যাংক ইউ ডক্টর। শ্যামলী, শ্যামলী, ঠিক লাগছে একটু? দেখ, স্যার কিছু শোনেননি তো? তখন রাগের মাথায় যে বলে দিলাম আমার ভালোবাসার দিকে এগোলেই, হে বাবা, স্যার কি শুনতে পেয়েছেন নাকি? এখন কিভাবে স্যারের মুখোমুখি হব? শ্যামলী, শরীরটাকে এখন একটু বেটার লাগছে? আপনার কি খুব মাথা যন্ত্রণা করছে? শ্যামলী, না না, স্যার তো স্বাভাবিকই আছেন, কথা বলছেন তো আগের মতোই। তার মানে নিশ্চয়ই ঝামেলার মধ্যে ওই কথাগুলো স্যার খেয়াল করেননি। শ্যামলী, বলছি একটু কি বেটার লাগছে আপনার? ঠিক আছে, আমি তাহলে বাড়িতে ফোন করে বলি যে আমাদের অ্যাক্সিডেন্ট হয়েছে, দেরি হচ্ছে, আপনাকে কলকাতার হসপিটালে নিয়ে গিয়ে একটু ট্রিটমেন্ট করাতে হবে। না না স্যার, না, আমার কিচ্ছু দরকার নেই, আমি একদম ঠিক আছি। কি বলছেন? আমার আর কোনো চিকিৎসা দরকার নেই, আমি সত্যি কথা বলছি স্যার। এখন তো রাত্রিবেলা, বাড়িতে সবাই হয়তো ঘুমাচ্ছে, এখন ফোন করে বিরক্ত করার কোনো মানেই হয় না। আপনি বরং একটা মেসেজ করে বলে দিন যে আমরা একটু বৃষ্টির মধ্যে আটকে পড়েছি, ঠিক সময় চলে আসবো, ব্যাস এইটুকু। স্যার বাইরে কি ভোর হয়ে গেছে? মানে ভোরের আলো ফুটে গেছে? এই বাবা, আমি কতক্ষণ অজ্ঞান ছিলাম! এই বাবা, আজকের পুরো দিনটা নষ্ট হয়ে গেল। না না স্যার, আর সময় নষ্ট করা যাবে না। ওইদিকে রোহিণী দিদি অপেক্ষা করছে, আর সময় নষ্ট করা যাবে না। কি করছেন আপনি? আপনি কোথায় যেতে চাইছেন? আপনার শরীর থেকে যথেষ্ট রক্ত বেরিয়ে গেছে, আপনি খুব দুর্বল এখন, আপনাকে এখানে এখন বিশ্রাম নিতে হবে। না ডাক্তারবাবু, দোহাই আপনার, আমাকে আটকাবেন না। আমার এখন বিশ্রাম নেওয়ার সময় নেই। আমার বোনটার ওইদিকে বিয়ে আটকে যাবে, আমাদের ছেলের বাড়িতে যেতে হবে, খুব তাড়া। আমার বোনটার বিয়ে দিতে হবে। নিজের শরীরের এই অবস্থা, এতটা ক্ষত হয়েছে, কত ব্যথা পেয়েছেন, তবু আমার পরিবারের ভালো করার জন্য এতটা ডেসপারেট আপনি। এই মানুষটাকে আমি যে কিছুই ফিরিয়ে দিতে পারবো না। এত নিঃস্বার্থ ভালোবাসার বিনিময়ে আমি যে শুধু আঘাতই দিয়ে যাব। কি আমার জন্য কম যন্ত্রণার? স্যার বলছি, গাড়িটা ঠিক আছে? তাহলে চলুন বেরিয়ে পড়ি। হ্যাঁ, কি বলি বলুন তো? দেখুন, মনের জোরের থেকে বড় ওষুধ আর হয় না। ঠিক আছে, আসুন তাহলে আপনারা। ডক্টর, একটা হেল্প করবেন? মানে ওদের গাড়িটা খারাপ হয়ে গেছে বাইরে, যদি এখানকার কোনো লোকাল মেকানিককে একটু ডেকে দেন তাহলে খুব ভালো হয় আর কি। এখন আচ্ছা ঠিক আছে, দাঁড়ান, আমি দেখছি। এই অসীম, অসীম, আচ্ছা শোনো, ওই যে গ্যারাজের যে ছেলেটা সন্তু,
ওকে ডেকে নিয়ে এসো তো, দরকার হলে ঘুম থেকে তুলে নিয়ে আসবে, বলবে ডাক্তারবাবু ডাকছেন, ওনার গাড়িটা একবার দেখাতে হবে। ঠিক আছে স্যার। আচ্ছা হ্যাঁ শুনুন, আপনারা এখান থেকে বেরিয়ে কিন্তু প্রথমে থানায় যাবেন, আপনাদের সাথে যা ঘটেছে সেটা পুলিশকে প্রথমে জানাবেন। বেরিয়ে পড়ুন তাহলে আপনারা, আমি আসি। নমস্কার। স্যার আমার না কেমন একটা সন্দেহ হচ্ছে, ওরা না আমাকে মানে আমাদেরকে আগে থেকে চিনতে বলে মনে হচ্ছে আমার। জানি না শ্যামলী, এই সৌনককে ঘিরে যা হচ্ছে এরপরে আর জানি না কি কি কপালে লেখা আছে, আর পারছি না এত গুন্ডা টুন্ডের পরে। শ্যামলী চলুন আমরা বেরিয়ে পড়ি। হ্যাঁ স্যার। না, বাড়ি ফিরেই শ্যামলীর সাথে আমাকে এই ব্যাপারে কথা বলতে হবে। তাহলে তুমি সেই ছেলে যে আমার মেয়েকে বিয়ে করে ফেলে রেখে চলে গিয়েছিলে? আর কিসের ক্ষতির কথা বলছিলে তুমি? কি ক্ষতি হতো তোর? আমি বলছি সবটা। কলেজে পড়তে পড়তে আমি একটা অতি সক্রিয় উগ্রবাদী সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে পড়েছিলাম। সংগঠনটার নাম ছিল নিউ সিস্টেম। আমি কোনো মতে পালিয়ে আসি ওখান থেকে। নিজের নাম পরিচয় গোপন করে আমি কলকাতায় থাকতে শুরু করি। তখনই নাম বদলে সৌনক হই। কলকাতায় এসে গেম খেলতে গিয়ে আলাপ প্রতীকের সাথে রোহিণীর সাথে দেখা হয়, ওর প্রেমে পড়ে যাই। আমার তেমন চালচুলো ছিল না তখন। রোহিণী বললো বাড়ি থেকে মানবে না, আমরা লুকিয়ে বিয়ে করলাম। সেদিন বিয়ে করলাম, সেদিন ওরা ফোন করলো, বললো সব শেষ করে দেব। এখন কি অবস্থা? ওরা কি আর কোনো যোগাযোগ করেছিল? না আঙ্কেল, আমি নিজেকে পুরোপুরি আন্ডারগ্রাউন্ড করে নিয়েছিলাম। এই সবে 1 মাস হলো বাড়িতে ফিরেছি, একটু একটু করে স্বাভাবিক জীবনে ফিরে আসছি। আমি ভেবেছিলাম এর মধ্যেই রোহিণীর সাথে দেখা করব, এইবার ওকে আমার বাড়িতে নিয়ে যাবো, কিন্তু তার মধ্যেই। শোনো শোনো দাদা, এই সবটাই না আমার মহেশ্বরের লীলা, বুঝলে? সবকিছু ওনার আগে থেকে ঠিক করা থাকে। তাই দেখো কেমন আমি আর রোহিণী দিদির দাদা দুজনে মিলে তোমার কাজটা কমিয়ে দিলাম। দাদু ঠাম্মি, এবার দুজনের বিয়ে হবে তো? বড়বাবু, এবার দুজনের 4 হাত এক হবে তো? রোহিণী দিদির জীবন থেকে সব দুঃখ মুছে যাবে, সব যন্ত্রণা মুছে যাবে। বর এসছে, এবার ঘর বসবে। লজ্জা করে না তোমার শ্যামলী? একজন মায়ের সামনে দাঁড়িয়ে তার মেয়ের কপাল পোড়ানোর ষড়যন্ত্র করছো তুমি। এতটুকু বিবেকে বাঁধে না তোমার? একটা এসকেপিস্ট টেররিস্ট ছেলের সাথে আমি আমার মেয়ের বিয়ে দেব? মামনি, রো ভালো থাকবে, আর কি চাই আমাদের? আর আমি বলছি দেখে নিও, রো একবার ওর জীবনে চলে এলে না, ও নিজের কেরিয়ার সব সেট করে ফেলবে। ওই সমস্ত ভুলভাল রাজনীতি এগুলো তো ইনভলভ হবে না, আমরা হতেই দেবো না, আমরা প্রোটেকশন দেবো ওকে। মামনি, আমাদের উচিত ওদের 4 হাত এক করে দেওয়া। তুমি আর অমত করো না। তোমরা যেটা ভালো মনে করো সেটাই করো, তবে এই বিয়েতে আমার মত নেই। আর এটাই আমার শেষ কথা।
আমি জানতাম সব ভালো হবে, তোমাদের বিয়ে হবে, আমি জানতাম। বড়দের আশীর্বাদ নিয়েই ধুমধাম করে বিয়েটা হবে। আর সেই জন্যই আমি আগে থেকে একটা বিয়ের দিন দেখে রেখেছিলাম। হ্যাঁ, 2 দিন পরে একটা ভালো দিন আছে, তাহলে ওই দিনই দুজনের 4 হাত এক হয়ে যাক। কি বড়দাদু, ছোটদাদু, ঠাম্মি, বিয়েটা হবে তো? হবে না মানে? আলবাত হবে। ও মা, তুমি আশীর্বাদ না করলে আমি সুখী হব না মা। প্লিজ রাগ করে থেকো না, প্লিজ মা। মা, আমি সৌনককে ভালোবাসি, ওর সাথে আমি ভালো থাকবো মা। মা, তোমার কাছে তো আমি কখনো কিছু চাইনি, প্লিজ মা এভাবে রাগ করে থেকো না। ঠিক আছে, তুমি যদি এইভাবে রাগ করে থাকো তাহলে আমি বিয়েই করবো না। এইভাবে তোমাকে জড়িয়ে থাকবো সারাদিন, দেখি তুমি কতক্ষণ রাগ করে থাকো। সরে যা রোহিণী। না, আমি ছাড়বো না। ভালো লাগছে না আমার, ছাড় বলছি। যতক্ষণ না তোমার রাগ করবে আমি ছাড়বো না তোমাকে। ছাড় আমাকে রোহিণী। না, ছাড়বো না। প্লিজ অনি, অনি ভালো লাগছে না আমার। প্লিজ ছাড় বলছি। প্লিজ ছাড় তোরা আমাকে, বিরক্ত করিস না, ভালো লাগছে না আমার। প্লিজ মা। ছেলের গায়ে হলুদ হয়ে গেছে? না, সারাদিন উপোস করে আছিস? ছেলেটার নাম সৌনক। মানে আজ সকাল থেকে ছেলেটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ স্যার, আজ সকালে গায়ে হলুদের জন্য ওকে ডাকতে গেছিলাম, দেখিনি। স্যার, আমার বোনটার আজ বিয়ে, ওর জীবনটা নষ্ট হয়ে যাবে স্যার, কিছু একটা ব্যবস্থা করুন না। আচ্ছা অনিকেত, কারোর কাছে তোমাদের ছেলেটার ফোন নাম্বার জানা আছে? হ্যাঁ স্যার, আমি আগে থেকেই নাম্বারটা নিয়ে রেখেছিলাম। ও ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা এক কাজ করি অনিকেত, আমার এক ছাত্র আছে সাইবার ক্রাইম ইউনিটে, আমি দাঁড়ান ওকে বলে দিচ্ছি। হ্যালো চিন্ময়, আমি একটা দরকারে তোমাকে ফোন করলাম। আমাকে একটু হেল্প করতে হবে তোমায়। আমার এক ভাইঝিকে চিট করে একটা ছেলে পালিয়েছে। না মানে সে চিট করে পালিয়েছে না অন্য কোনো ঘটনা ঘটেছে সেটা জানা নেই, তবে ছেলেটাকে ট্রেস করতে হবে। আজ আমার ভাইঝির অন্য জায়গায় বিয়ে হচ্ছে, একটা বড় অঘটন ঘটে যেতে পারে। তাই বলছিলাম যে তুমি যদি একটু পার্সোনালি এটা দেখতে পারো। ওকে ওকে, আমি আমার ভাইপোকে পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই ঘন্টা খানেকের মধ্যে চলে যাবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ চিন্ময়, থ্যাংক ইউ। অনিকেত, বলছিলাম যে বলে দিয়েছি তোমরা বেরিয়ে যাও, কেমন? তাহলে স্যার চলুন, আপনাকে অনেক ধন্যবাদ, আমার মহাশয় আপনার মঙ্গল করুন। এবার তাহলে আসি। ও আচ্ছা ভাই দিভাই, তুমি সেই মেয়ে না যে অর্ধেন্দুর বাড়িতে রাঁধুনি সেজে ঢুকেছিলে? হ্যাঁ, আমার গিন্নি পাঠিয়েছিল। দ্যাটস রাইট, ভেরি গুড, ভেরি ব্রেভ। যাও, এবারেও সব ঠিকঠাক হয়ে যাবে, যাও। ওকে স্যার, এটা হচ্ছে সৌনকের নাম্বার। সৌনকের সঙ্গে আমার বোনের বিয়ে ঠিক হয়েছিল। আমার বোনের জাস্ট গায়ে হলুদ হওয়ার আগেও বাড়ি থেকে লাপাতা। ও আমার বাড়ির অ্যাড্রেস জানে, বাড়ির সমস্ত কিছু চেনে। আমার তো অন্যরকম ভয় হচ্ছে যে ও কোনো রকম কোনো ষড়যন্ত্র করছে কিনা, কোনো রকম কিছু ক্ষতি করে ফেলবে কিনা। প্লিজ একটু দেখুন। এটা আমাকে হিরণ মেসের সবটাই বলেছেন। এক মিনিট, নাম্বারটা দিন। এখানে কি এই নাম্বারটা দেখো তো, ট্রেস করতে পারো কিনা, কারেন্ট লোকেশনটা দরকার।
সরি স্যার, ফোন সুইচ অফ। সরি অনিকেত, রাইট নাও উই আর হেল্পলেস। মানে যতক্ষণ পর্যন্ত ফোন অন না করছে ততক্ষণ পর্যন্ত আমরা লোকেশনটা ট্র্যাক করতে পারছি না, আমাদের ওয়েট করতে হবে একটু। হে বাবা, তাহলে এবার কি হবে? আমি তো জানি যে যখন কোনো পকেট মার কারোর ফোন চুরি করে ফোনের ওই সিম কার্ডটা ভেঙে ফেলে দেয়, তাহলে আর ফোনটা খুঁজে পাওয়া যায় না, ওদের আর লক্ষ্য করা যায় না যে কোথায় আছে কিভাবে আছে। সৌনদাকে আমরা আর খুঁজে পাবো না। দাঁড়ান শ্যামলী, আচ্ছা স্যার, আমি বলছিলাম যে এই ফোনটা যতক্ষণ অন ছিল তো সেই সময়ের ধরে যদি রিসেন্ট কার সাথে কথা বলেছে সেইটাকে যদি একবার আমরা খুঁজে বার করি, সেই লোকজনগুলোকে যদি উঠিয়ে আনি, মানে ওদের কাছ থেকে যদি কোনো রকম কোনো ইনফরমেশন পাওয়া যায়, সেটা কি সম্ভব? শিওর, ফোন অফ করার আগে পর্যন্ত টোটাল কল ডিটেলস আমরা পেয়ে যাবো। এপি নাকি? হ্যাঁ স্যার। যে নাম্বারটা দিলাম ওটার কল ডিটেলসটা দেখো তো। রতিনদা, প্রিন্ট আউটটা দাও তো। দেখুন তো এর মধ্যে কোনো কিছু চেনা নাম্বার পান কিনা। এই যে নাম্বার থেকে বারবার এই সৌনকের ফোনে ফোন এসছে, এই নাম্বারটা না আমার চেনা চেনা লাগছে। এক সেকেন্ড, এটা তো প্রতীকের নাম্বার। স্যার, এ তো বাজে ব্যাপার। ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে এদের নামে অনেকগুলো রিপোর্ট আছে। 2 বছর ধরে এরা ইনকাম ট্যাক্স দেয়নি। 3টে রেস্তোরাঁ বন্ধ করে দিয়েছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে। ও, এবার বুঝতে পেরেছি সারাক্ষণ শুধু বাবা আর ছেলে মিলে গ্রেট বেঙ্গল ক্যাটারার কেন করে চলেছে। নিজেদের ব্যবসা ডুবে গেছে, এখন গ্রেট বেঙ্গল হাতানোর চেষ্টা করছে। আপনি শিওর? আমার সেটাই মনে হচ্ছে স্যার, আমার এটাই মনে হচ্ছে। আচ্ছা অফিসার, এই প্রতীকদার বাবার ব্যাপারটা তো গেল, আর প্রতীকদার ব্যাপারটা কি? মানে টাকা পয়সা তো নেই বলছেন, তাহলে বিদেশে গিয়ে পড়াশোনা করলো কি করে? কি যেন নাম দেশটার? হি ওয়াজ ইন আমস্টারডাম। অফিসার, বলছিলাম যে একবার কোনোভাবে খোঁজ নেওয়া যায়। আমি যা দেখছি, যা বুঝতে পারছি, আমার তো সব মাথার উপর দিয়ে যাচ্ছে, আমার সবটাই ভুলভাল। আমার মন বলছে কোনো একটা বড় গন্ডগোল আছে। প্লিজ একবার একটু চেক করবেন। এপি নাকি? একবার ডাচ এম্বাসিতে যোগাযোগ করার ব্যবস্থা করো। স্যার, আমাকে একটু টাইম দিন। হ্যালো, এম্বাসি অফ নেদারল্যান্ডস। I am calling from Kolkata Police, Cyber Crime Unit. ওকে, থ্যাংক ইউ। স্যার, ছেলেটা খুব একটা সুবিধা নয়, ও পুরো ফ্রড। ও বিদেশে MBA করতে গেছিল না, পড়া শেষ করতে পারেনি, ওখানে অনেকগুলো টাকা ধার নিয়েছিল, শোধ করছিল না। এ নিয়ে আমার অনেক হুজ্জুতি হয়, তারপর বিদেশে অনেকবার জেলও খেটেছে। তারপর টাকাটা শোধ করে দেয়, ওরা কেস তুলে নিলেও কিন্তু বিশ্ববিদ্যালয় থেকে ওকে তাড়িয়ে দিয়েছে। শ্যামলী, আমার বোনটা কাদের পাল্লায় বললো বলুন তো?
মানে বুঝতে পারছেন, মানে আমি এবার কি মামুনি বাবা কি বলবো আমি ওদেরকে, আমি কিছু বুঝতে পারছি না। আপনি একটু শান্ত হন স্যার, একটু শান্ত হন। দাদা ভাই না, আমি শ্যামলী দিদি বলছি। তুই কি বলতো শ্যামলী দি, হুট করে কোথায় চলে গেলি? আমি কি এত কিছু করতে পারি নাকি একা? আমি বলছি পরে গিয়ে সব বলছি। বলছি শোনো না, একটা জিনিস বলার জন্য ফোন করলাম, তুমি আমার একটা উপকার করবে বুঝলে? ওই যে বিয়ের আগে নাচ গান হয় না, ওটাকে যেন কি বলে? সঙ্গীত। হ্যাঁ ওইটার একটু ব্যবস্থা করো তো। কি বলছিস কি শ্যামলী দি, এখন আমি এই অবস্থায় সঙ্গীতের ব্যবস্থা করবো? ফোনটা দে। শ্যামলী, তুমি এখন কেন এসব সঙ্গীত করতে চাইছো বলো তো? তুমি তো জানো আমি মন থেকে এই বিয়েটা করছি না, কোনো রকমে নমনম করে বিয়েটা হয়ে যেতে দাও প্লিজ, এসব করো না। আর আমাকে ভরসা করো তো রোহিণী দিদি, তাহলে এটুকু জেনে রাখো যেটা আমরা করছি সেটা তোমার ভালোর জন্যই করছি। তুমি দয়া করে রাজি হয়ে যাও। দেখো আমি আর তোমার দাদা ভাই আপ্রাণ চেষ্টা করছি তোমার সামনে আসল সত্যিটা এনে দাঁড় করানোর। তোমার মনের ইচ্ছার বিরুদ্ধে তোমায় কিচ্ছু করতে হবে না রোহিণী দিদি, তুমি শুধু ওই সঙ্গীতটা করতে দাও। বেশ, তাহলে এবার একটু ফোনটা প্রিয়া দিদিকে দাও। হ্যাঁ বল শ্যামলী দি। হ্যাঁ ঠিক আছে। দুজনেরই ফোন সুইচ অফ, কি হবে এখন? রোহিণী, লগ্ন তো আর শ্যামলীর জন্য ওয়েট করবে না, সবাই ওদিকে ওয়েট করছে, প্লিজ এবার চলো। হ্যাঁ রো, এবার তুই চল। কিন্তু প্রিয়া, শ্যামলী যে আমাকে কথা দিয়েছিল যে ও সত্যিটা ঠিক খুঁজে বের করবে, তাহলে ফোনটা সুইচ অফ করে রেখেছে কেন? আর দাদা ভাই আমার বিয়েতে থাকবে না? দেখ রোহিণী, সবাইকে আর হ্যারাস করিস না এইভাবে, আর তোর দাদা ভাইয়ের কথা আর বলিস না। আজকাল তো বউয়ের আঁচল ধরা হয়ে গেছে, যা বলছে বউ সেটাই করে যাচ্ছে। অপালা, এখন এসব কথা না বললেই না। ঠিকই তো, অনিতার নিজের বোনের বিয়েতে থাকবে না। আর তাছাড়া ছেলেটা কোথায় গেছে, কি করছে, কি অবস্থায় আছে কিছু জানতে ইচ্ছা করছে না? না তোমার না করছে না, কারণ আমি তো জানি যে শ্যামলী অনিকে ফুসলে নিয়ে চলে গেছে। কারণ শ্যামলী তো চায়নি ওর বিয়েটা এত ভালো করে হোক, যে দেখেছি উদ্দেশ্য সফল হয়নি, অমনি ব্যাস হাওয়া। রোহিণী, এসব আমি কি শুনছি? রোহিণী, বিয়ের লগ্ন পেরিয়ে যাচ্ছে, তুই এখনো এখানে? ওদিকে প্রতীকের মা বাবা রিয়াক্ট করছে, তোর বাবাকে কথা শোনাচ্ছে। আচ্ছা, পরিবারের মান সম্মানে কি তোর এতটুকু মাথা ব্যথা নেই বলতো? দাদা ভাই তো এখনো আসেনি। তোমার দাদা ভাই ওই মেয়েটার সাথে বেরিয়েছে, তাই তো? ওর ব্যবস্থা আমি পরে করছি, আগে তুই চল, ভালোই ভালোই বিয়েটা কর। আমি আর কোনো কথা শুনতে চাই না রোহিণী, এক্ষুনি গিয়ে তুমি বিয়ের পিড়িতে বসবে। তোকে নিয়ে আয় তোরা।